ফ্লেম সেল বা সিকাগো সেটা বেচনে সাহায্য করে। এটি প্লাটি হেলভেন্থিস পর্বে দেখা যায়। আচ্ছা, টিনিডিয়াম কি? এটি কোন শারীরবৃত্তীয় কাজে সাহায্য করে? স্যার টিনিডিয়াম হচ্ছে রেচন অঙ্গ, না ভুল বললাম স্যার, টিনিডিয়াম শ্বাস অঙ্গ। এটা হচ্ছে পাইলার দেখা যায়। পাইলার হচ্ছে জলে যখন তারা শ্বাসক্রিয়া করে তখন টিনিডিয়াম সাহায্য করে। ইকান্ডারোটা পর্বের যে ওয়াটার ভাস্কুলার সিস্টেম দেখা যায় না, তো এর গুরুত্ব কি? হ্যাঁ এর গুরুত্ব কি? স্যার ওয়াটার ভাস্কুলার সিস্টেমের সাহায্যে তারা গমনে সাহায্য করে, টিউব ফিডের সাহায্যে তারা গমন করে, এবং ওয়াটার ভাস্কুলার সিস্টেমের সাথে তারা পরিবেশ থেকে যে জল গ্রহণ করে সেখান থেকে অক্সিজেন পুষ্টি সংগ্রহ করে। কোটাটা পর্বের 3টি মৌলিক বৈশিষ্ট্য কি কি? স্যার কর্ডেলা পর্বের বৈশিষ্ট্য হলো এদের নোটোকট থাকতে হবে এবং পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকতে হবে এবং গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। আচ্ছা, ব্রাঙ্কিওস্টোমার যে ফিল্টার ফিলিং পদ্ধতি দেখা যায়, এটা সংক্ষেপে বলুন। স্যার ব্রাঙ্কিওস্টোমা সেফালোপরোটা পর্বের প্রাণী। এরা এদের হচ্ছে ওরাল রুট রয়েছে, এই ওরাল রুট এবং হচ্ছে এই ওরাল রুটের সাহায্যে তারা পরিবেশ থেকে জল গ্রহণ করে এবং জল গ্রহণ করে এদের মুখগহ্বরে সিলিয়া থাকে, সেই সিলিয়ার সাহায্যে তারা জলটাকে নিয়ে মুভমেন্ট করে, পেছন দিকে মুভমেন্ট করে দিয়ে বার করে। এটাই স্যার। স্যার এটা ঠিকঠাক করে স্যার হয়নি স্যার এটা। আচ্ছা, রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস সম্বন্ধে বলুন। স্যার রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস এটা দেখা যায় অ্যাসিডিয়া অর্থাৎ ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদের দেখা যায়, যে পদ্ধতিতে জীবনচক্রে লার্ভা দশায় যাদের নোটোকট দেখা যায় কিন্তু পূর্ণাঙ্গ দশায় নোটোকট এক্সটিংক্ট হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, তাই এদেরকে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস বলে। অর্থাৎ জীবনের অনুন্নত দশায় উন্নত বৈশিষ্ট্য কিন্তু জীবনের পরিণত দশায় অনুন্নত বৈশিষ্ট্য, এটাকে বলছে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। অ্যাসিডিয়া সালফার দেখা যায়। আচ্ছা আচ্ছা, এওটিক আর্চের যে বিবর্তন মাছ থেকে স্তন্যপায়ী পর্যন্ত ঘটেছে, সেই বিবর্তনটা আপনি তুলে ধরুন। প্রথম হচ্ছে মাছেদের ক্ষেত্রে, মাছেদের কন্ডিকফিস, তারপর হচ্ছে অস্টিকফিস। সেখানে প্রথম কন্ডিকফিসের 5 জোড়া থাকে, 1 জোড়া এক্সটিংক্ট, অস্টিকফিসের 4 জোড়া থাকে। অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে 4 জোড়া থাকে, কিন্তু ইউরোকর্ডাটা যেটা সেটা ইউরোকর্ডা ভুল বললাম, ইউরোডেলা যেটা সেটা 3 জোড়া থাকে। এরপরে সরীসৃপ আসবে, সরীসৃপের 3 জোড়া। এই 3 জোড়ার মধ্যে মোট হচ্ছে 1 নম্বর, 2 নম্বর থাকবে না, 5 নম্বর থাকবে না, অর্থাৎ তৃতীয়, চতুর্থ এবং ষষ্ঠ আর্টিগার্স থাকবে। এরপরে আসবে রেপ্টাইলস এর পরে পক্ষী আসবে, পক্ষীর ক্ষেত্রে 3 জোড়া থাকবে, 3 জোড়া থাকবে না, 1, 2 এবং পঞ্চম থাকবে না, কিন্তু 3, 4, ষষ্ঠ থাকবে। তার মধ্যে এই 3 জোড়ার মধ্যে 6 নম্বর যেটা রয়েছে তার ডান আর্টিগার্সটা থাকবে, বাম থাকবে না। আর ম্যামেলস এর ক্ষেত্রে ওর উল্টোটা, অর্থাৎ বাম আর্টিগার্স থাকবে, ডানটি থাকবে না। আচ্ছা, আপনার শরীরে যে কোনো দুটি ভেস্টিজিয়াল অর্গানের নাম বলুন। একটা হচ্ছে কক্সিস আর একটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। কক্সিসটা রয়েছে আমাদের কঙ্কালতন্ত্রে আর অ্যাপেন্ডিক্সটা রয়েছে আমাদের পরিপাকতন্ত্রে। আচ্ছা, এরা কেন ভেস্টিজিয়াল হয়ে গেছে? এটা এটা কি আগে কাজ করতো কি? স্যার পরিপাকনালীতে আমাদের ক্ষুদ্রান্তের বৃহদান্তের সংযোগস্থলে অ্যাপেন্ডিক্স ছিল। তখন যখন বন মানুষরা ছিল, অর্থাৎ এফরা যখন ছিল, তখন তারা পাতা খেত, অর্থাৎ সেলুলোজ জাতীয় খাবারগুলো খেত। কিন্তু পরবর্তীকালে মানুষের বিবর্তনের ক্ষেত্রে মানুষের শাকসবজি ধরনের বা গাছপালা খাওয়ার যে প্রবণতা সেটা আস্তে আস্তে করে কমে যাচ্ছে। তার জন্য ওই সেলুলোজ জাতীয় পরিপাকটা আর দরকার হচ্ছে না, তো তার জন্য ওইটা আস্তে আস্তে করে রিডিউসড হয়ে গেছে। এবং কক্সিসটা অর্থাৎ লেজ সেটা ছিল, কিন্তু বর্তমানে মানুষ অগ্রপথ এবং হচ্ছে পশ্চাৎপথ গুলোর কার্যকারিতা বাড়িয়ে দেওয়ার জন্য লেজের আর প্রবণতা হচ্ছে না, তাই লেজটা আস্তে আস্তে করে রিডিউসড হয়েছে, অর্থাৎ কক্সিসটা রিডিউসড হয়েছে। ওকে, ঠিক আছে, তুমি বাকিদের কোশ্চেন অ্যান্সার গুলো শোনো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ফিজিক্যাল সায়েন্সে কি আছো, তোমার নাম বলো। স্যার আমার নাম সমকৃতা তেওয়ারি। ঠিক আছে, তুমি রেডি হও। ওকে, পুরো সিলেবাস থেকে ধরবো না প্রথম 5টা ইউনিট থেকে ধরবো? স্যার আপনি বলেছেন প্রথম 5টা 5টা। আচ্ছা, বাংলায় ধরবো না ইংলিশে ধরবো? বাংলা স্যার। ওকে, আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে পাউলির অপবর্জন নীতি কি? আমি অপরাধের নীতি। আচ্ছা উনি বলেন যে
কোনো কোনো একটা ইলেকট্রনের কোনো দুটো ইলেকট্রনের সেম একই রকম কোয়ান্টাম নাম্বার থাকতে পারে না। মানে প্রত্যেকটা আমি কোয়ান্টাম নাম্বারের একটা নির্দিষ্ট এন 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 এস এর ভ্যালু থাকবে, কিন্তু প্রত্যেকটা কোয়ান্টাম নাম্বার প্রত্যেকটা ইলেকট্রনকে আমরা আলাদাভাবে চিহ্নিত করতে পারি। নিউটনের মহাকর্ষ সেজন্য সূত্রটি আমি বর্ণনা ওকে করুন। বলতে নিচ্ছি। নিউটনের মহাকর্ষ সূত্র। শুনতে পেলাম না? নিউটনের মহাকর্ষ সূত্র। দুটো মহাকর্ষ দুটো ভরের বস্তু পরস্পর এন আর দূরত্বে থাকলে এবং দুটো ভর M1 M2 হলে বস্তুগুলো পরস্পরকে M1 M2 বাই আর স্কয়ার এর সমানুপাতিক বল দিয়ে আকর্ষণ করে। সেখানে যে আমি লিখতে পারি G MR আর M2 বাই আর স্কয়ার, যেখানে G হলো মহাকর্ষ দিক। আচ্ছা, ভিসকোসিটি এবং সারফেস টেনশনের মধ্যে কি পার্থক্য? ভিসকোসিটি মানে হচ্ছে সান্দ্রতা, যেখানে দুটো তরলের দুটো 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 তরলের যদি ধারালোক প্রবাহ থাকে, সেহেতু একটা ধারালোক প্রবাহ অন্য একটা ধারালোক প্রবাহকে যে বল দ্বারা আকর্ষণের মাধ্যমে পরস্পরের ধারাকে ধারার গতিকে কমিয়ে দেয়, তাকে আমরা সান্দ্রতা বলবো। ভিসকোসিটি আমরা বলবো, এটাকে আমরা ভিসকোসিটি বলবো। আর যেটা আমরা সারফেস টেনশন বলছি সেটা হচ্ছে কোনো তরলের উপরিভাগে যে আকর্ষণটা আছে, যেটার জন্য তরলের সারফেস যে তলটা সেটা সেটার পৃষ্ঠতলটাকে আমরা কমিয়ে আনতে চেষ্টা করি তরল, সেটাকে আমরা বলবো পৃষ্ঠটান। আচ্ছা, আদর্শ গ্যাসের সমীকরণটা বলুন। আদর্শ গ্যাস হচ্ছে Pv = nRT। এখানে আরটা কি ডিনোট করছে? আর হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। আচ্ছা, তাপ সঞ্চালনের ক্ষেত্রে তিনটি পদ্ধতি কাজ করে, এই তিনটি পদ্ধতির নাম বলুন। পরিচলন, পরিবহন এবং বিকিরণ। গুড। আচ্ছা, সদ্বিম্ব এবং অসদ্বিম্বের মধ্যে পার্থক্য বলুন। সদ্বিম্বকে পর্দায় ধরা যায়, অসদ্বিম্বকে পর্দায় ধরা যায় না। একটা বাস্তবিক উদাহরণ বলুন সদ্বিম্ব অসদ্বিম্বের। কোন একটা মোমবাতিকে যদি জ্বালাই, সেটার পাশে যদি একটা উজ্জ্বল লেন্স রাখি, তাহলে মোমবাতিটা যদি ফোকাস দৈর্ঘ্য যেটা তার থেকে যদি দূরে হয়, তাহলে ওই মোমবাতিটার ছবিটা যেটা লেন্সটা আছে তার অপোজিট দিকে উল্টো ভাবে গঠিত হবে, সেটাকে আমরা পর্দায় ফেলতে পারি। কিন্তু যখন এই মোমবাতিটাকে আমরা ফোকাস দৈর্ঘ্যের ভেতরে নিয়ে আসবো, তখন মোমবাতিটার যেটা প্রতিবিম্বটা গঠিত হবে সেটা হবে অসদ্বিম্ব, সেটা হবে মোমবাতিটার সামনে, এবং সেটাকে আমরা পর্দায় ফেলতে পারি। হেমিং এর বাম হস্ত নিয়মটা বলুন। পাঁচটা বলেছি, আচ্ছা, ঠিক আছে। পাঁচটা চারটা বলেছি। আচ্ছা, তাহলে শক্তি নিত্যতা সূত্রটি বলুন। কোনো শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কোনো একটি বিক্রিয়ার আগে কোনো বিক্রিয়কের মধ্যে যে পরিমাণ মোট শক্তি থাকে, বিক্রিয়ার পরে বিক্রিয়াজাত পদার্থের মধ্যে সেই একই পরিমাণ শক্তি বজায় থাকে। এটাকে P = mc² সূত্র দ্বারা আমরা প্রকাশ করি। ইম্পালসিভ ফোর্স কি? ইম্পালসিভ ফোর্স ঘাত বল। ঘাত বল। ইম্পালসিভ হঠাৎ কোনো খুব জোরে কোনো একটা বল কোনো বস্তুর উপর প্রয়োগ হলে সেই বলটাকে আমরা ইম্পালসিভ ফোর্স বা ঘাত বল বলি। ফ্রিকশন বা ঘর্ষণ এর দ্বারা বাস্তবিকভাবে কার্য সম্পন্ন হয়, একটি উদাহরণ দিয়ে বলুন। কোনো একটা বস্তুকে যখন আমরা একটা অমসৃণ তলের উপর দিয়ে খেলতে থাকবো, তখন সেই বস্তুটা মধ্যে দিয়ে যে বলটা আমরা প্রয়োগ করি, সেই বলটা সমপরিমাণ সরল ও বল দ্বারা সমপরিমাণ কার্য কিন্তু হয় না। হয় মানে কিছু পরিমাণ কার্য ঘর্ষণ দ্বারা আমরা ঘর্ষণ বল দ্বারা সেটাকে আমরা কি করি, বা নষ্ট হয়, এবং দেখা যায় কি হয়, ওই যে তলটা আছে সেই তলটা কিছু পরিমাণে গরম হয়ে যায়। তার মানে আমরা বলতে পারি যে ঘর্ষণ দ্বারা ওই তলে একটা কার্য হয়েছে, এবং যে কার্যের ফলে ওই ঘর্ষণ বলটা ওই তলটা গরম করেছে বা বলটা আকৃতিতে রূপান্তরিত। সেটাকে বলা যায় যে ঘর্ষণ দ্বারা কার্যকর হয়। আচ্ছা, দুটি ফেরোম্যাগনেটিক পদার্থের উদাহরণ বলুন। ফেরোম্যাগনেটিক মধ্যে যেটাতে আনপেয়ার ইলেকট্রন থাকবে, সেটা হচ্ছে আয়রন কোবাল্ট। আচ্ছা, আর্কিমিডিসের সূত্রটি বলুন। কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন যে জল ওজন
বস্তুর ওজনের হ্রাসের সমান হয়। এবং বস্তুটি যদি বস্তুর অপসারিত তরলের ওজন যদি বস্তু থেকে বেশি হয়, তাহলে বস্তুটি ভাসতে থাকবে। যদি বস্তুটি ওজন তরলের ওপরে তরলের ওজনের সমান হয়, তাহলে বস্তুটি নিমজ্জিত অবস্থায় অর্ধেক নিমজ্জিত পুরোপুরি নিমজ্জিত অবস্থায় তরলের মধ্যস্থলে ভাসতে থাকবে। এবং যদি বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন বস্তু থেকে অনেকটাই বেশি হয়, সরি বস্তু ওজন যদি তরল অপসারিত তরলের ওজন থেকে অনেকটা বেশি হয়, তাহলে বস্তুটি তরলের নিচে গিয়ে জমা হয়। আচ্ছা, তাহলে আর্কিমিডিক্সের যে নীতিটি বললেন আপনি, এটা কি শুধুমাত্র তরলের ক্ষেত্রেই প্রযোজ্য? অন্যান্য ক্ষেত্রে কি প্রযোজ্য হতে পারে? মানে ধরুন গ্যাসে। তরল বা গ্যাস, হ্যাঁ তরল বা গ্যাসের ক্ষেত্রে বলবো। আচ্ছা, এই তরল কিংবা গ্যাসের যে প্রযোজ্য, একটা করে বাস্তবিক উদাহরণ দিয়ে বলুন এই নীতিটি কাজ করছে। হ্যাঁ, একটা লোহার বলকে যদি আমি পুকুরে থেকে দিই, জলটা নিচে পুকুরের নিচে চলে যাবে। কিন্তু কি হয়, যেহেতু জলটা দিয়ে অপসারিত যে জলটার ওজন তার থেকে জলের ওজনটা অনেকটাই বেশি, যেহেতু তরলের নিচে গিয়ে জমা হলো। কিন্তু যখনই আমরা একটা ওই জল দিয়ে সেম ওজনের যদি একটা আমরা নৌকো তৈরি করি, কিন্তু সেক্ষেত্রে আর সেটা পুকুরে ভাসবে। কারণ হচ্ছে সেই অপসারিত জলের ওজনটা বস্তুটি ওজনের থেকে অনেকটাই বেশি হবে। কারণ যেহেতু আমরা সেটাকে অন্যভাবে অন্য আকারে তৈরি করছি, সেহেতু আয়তনটা জলের অপরিত জলের মধ্যে বেশি হবে, সেহেতু সেক্ষেত্রে নৌকাটা ভাসছে। এটা হলো জলের ক্ষেত্রে। এবার যদি আমরা কোনো একটা বেলুনকে যদি আমরা ওড়াই, তাহলে বেলুনটা কি হবে, বেলুনটা যদি সব থেকে হালকা গ্যাস দিয়ে যদি আমরা সেটাকে তৈরি করি, তাহলে দেখা যাবে যেমন হাইড্রোজেন গ্যাস যদি তৈরি করি, সেটা অনেক উপর পর্যন্ত চলে যায়। কারণ সেক্ষেত্রে কি হয়, আমাদের অপরিত যে বায়ু ওজনটা, সেটা থেকে ওই হাইড্রোজেন গ্যাসের আয়তনটা অনেকটাই আর ওজনটা কম থাকে, আয়তনটা বেশি থাকে, কিন্তু ওটা অনেকটা উপরে চলে যায়। কিন্তু যদি আমরা ওই একই আয়তনের যদি আমরা দেখি যে হাইড্রোজেনের বদলে আমরা যদি ভারী গ্যাস নাইট্রোজেন বা নাইট্রোজেন বা অন্য কিছু গ্যাস যদি আমরা দিই, বা ক্লোরিন বা টাইপের ভারী গ্যাস বা ক্লোরিন দিই, তাহলে কিন্তু ওটা কিন্তু নিচের দিকে নেমে থাকবে। কারণ সেক্ষেত্রে কি হবে, অপসারিত যে বায়ুটার ওজন, সেটার থেকে ওই গ্যাসটার বেলুনটার ওজনটা বেশি হবে, সেক্ষেত্রে সেটা মাটিতেই থাকে, সেটা অতটা উপরে উঠতে হবে। ওকে, গুড। তাহলে মোটামুটি ভালোই পেরেছো। এবারে পরের চ্যাপ্টারগুলো রেডি করো, ঠিক আছে? নেক্সট ক্লাসে ধরবো তাহলে, ঠিক আছে? পরের 5টা চ্যাপ্টার রেডি, ঠিক আছে, ঠিক আছে? ওকে। আচ্ছা, এবার হচ্ছে কি শোভা মিশ্র, রেডি থাকো, শুরু করো। রেডি থাকবে সুস্মিতা। শোনা যাচ্ছে? হ্যাঁ। স্যার, আমি শুভা মিশ্র, আমি আমার সাবজেক্ট লাইফ সায়েন্স। ওকে। আচ্ছা, একটা বিষাক্ত এবং একটা বিষহীন সাপের মধ্যে কি কি বৈশিষ্ট্য থেকে পার্থক্য করবে? স্যার, বিষাক্ত সাপের মধ্যে অনেক সময় আমাদের যে আমাদের ওরাল গ্রুপ দেখতে পাওয়া যাবে, মানে ওরাল গ্রুপ দেখতে পাওয়া যাবে, বা যেটা ফনা বলি সেটা অনেক সময় দেখতে পাওয়া যাবে। এবং আর নির্বিষ সাপের মধ্যে সেরকম কোনো দেখতে পাওয়া যাবে না। বিষাক্ত সাপের রং মূলত উজ্জ্বল প্রকৃতির হয়ে থাকে, এবং যেটা নির্বিষ সাপ সেটা অনুজ্জ্বল প্রকৃতির হয়ে থাকে। আর বিষাক্ত সাপের মধ্যে যে জীবটা দেখতে পাওয়া যায় সেটা ফর্কড জীব দেখতে পাওয়া যাবে, এবং অবিষাক্ত সাপের মধ্যে সেটা অনেক সময় দেখতে নাও পাওয়া যেতে পারে। এবং এদের মধ্যে বিষাক্ত সাপের উদাহরণ হলো ভাইবেরা নাসেলি, যেটা চন্দ্রবোড়া আমরা বলি, যেটা পাইথন মনোরাস, যেটা পাইথন সাপ বা অজগর টাইপের যে সাপগুলো বলি, সেগুলো হচ্ছে মূলত নির্বিষ সাপের উদাহরণ। আচ্ছা, সিঙ্গেল সার্কিট আর ডাবল সার্কিট হৃৎপিণ্ডের মধ্যে কি পার্থক্য? সিঙ্গেল সার্কিট হৃৎপিণ্ড মূলত মাছের দিকে দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে যে রক্ত সেটা একবারই হৃৎপিণ্ডের মানে হৃৎপিণ্ডকে অতিক্রম করে, অর্থাৎ সেটা হৃৎপিণ্ড থেকে ফুলকার মধ্যে এবং ফুলকা থেকে হৃৎপিণ্ডের মধ্যে সেটা ট্রান্সফার, অর্থাৎ একবারই এটা প্রধানত যাতায়াত করে। ডাবল সার্কিট আমাদের ম্যামালসের ক্ষেত্রে দেখতে পাবো আমরা, এবং সেক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যেটা দু ধরনের আর সংবহনতন্ত্রের দুই ভাগ দেখতে পাওয়া যাবে। একটা সিস্টেমিক, একটা হচ্ছে পালমোনারি। সিস্টেমেটিকের ক্ষেত্রে আমাদের দেহের যে নিলয় থেকে, অর্থাৎ বাম নিলয় থেকে রক্ত যখন আমাদের গোটা শরীরে প্রবেশ করবে, এবং গোটা শরীর থেকে সেটা আবার ডান অলিন্দে প্রবেশ করবে। আর পালমোনারি ধমনী যেটা আমাদের মূলত হৃৎপিণ্ডের যেটা ডান নিলয় থেকে সেটা আমাদের ফুসফুসে মধ্যে যাবে, এবং ফুসফুস থেকে আবার সেটা বাম অলিন্দে প্রবেশ করবে। মানুষের যে করোটি স্নায়ুগুলো রয়েছে না, ওদের নামগুলো যদি আপনাকে বোর্ডে লিখতে বলা হয়, পারবেন সবগুলোর নাম লিখতে? হ্যাঁ স্যার। লিখুন। হবে লিখতে বলে? স্যার, হ্যাঁ, ঠিক কি আছে, বলছেন? কন্টিনিউ করো। ঠিক আছে ম্যাডাম, আপনি পারবেন, ঠিক আছে। স্যার।
আচ্ছা, সেন্ট্রাল ডগমা কি? সেন্ট্রাল ডগমা হচ্ছে সেই প্রসেস, অর্থাৎ আমাদের যেটা ডিএনএ থেকে এমআরএনএ এবং এমআরএনএ থেকে যেটা প্রোটিন তৈরি হচ্ছে, সেটা সেন্ট্রাল ডগমা সেটাকে বলা হচ্ছে। অঙ্কোজিন কাকে বলে? স্যার, অঙ্কোজিন হচ্ছে সেই জিন যেগুলো আমাদের দেহে ক্যান্সার সৃষ্টি করতে পারে, এবং এই জিনগুলো মূলত প্রোটো অঙ্কোজিন থেকে তৈরি হয়। প্রোটো অঙ্কোজিনের মধ্যে যদি কোনো রকম অ্যাবনর্মাল যদি কোনো মিউটেশন হয়, তখন সেক্ষেত্রে সেটা অঙ্কোজিন রূপে আমাদের ক্ষতি করতে পারে, অর্থাৎ ক্যান্সার সৃষ্টি করতে পারে। আচ্ছা, প্লাজমোডিয়াম ভাইভাক্সের জীবনচক্রে মানুষের ভূমিকা কি থাকে? স্যার, প্লাজমোডিয়াম ভাইরাস মূলত আমাদের যেটা ম্যালেরিয়া সৃষ্টি হয়, সেই ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী যেটা আদ্য প্রাণী, সেটা মূলত আমাদের প্রোটোজোয়া পর্বের একটা অন্তর্গত, এবং এটি আমাদের দেহে অ্যানোফিলিস মশকের মাধ্যমে, সেটা আমাদের কামড়ের মাধ্যমে আসে, এবং আমাদের শরীরের রক্তবাহীর মধ্যে সেটি প্রধানত আমাদের যকৃতে যায়, এবং সেখানে সাইজোগনিক পদ্ধতিতে বিভাজিত হয়, এবং সেটা মাইক্রো ক্রিপ্টোজয়েড এবং স্পোরোক্রিপ্টোজয়েড গঠন করে, এবং সেটা যেটা মাইক্রো থাকে সেটা আবার সেটা রক্তকণিকার মধ্যে যায়, এবং রক্তকণিকার সাইজোগনিক স্টেজে প্রবেশ করে, এবং সেখান থেকেই আবার আমাদের রক্তবাহীর মধ্যে সেটা অবস্থান করে, এবং সেটা অর্থাৎ মানুষের মধ্যে অযৌন জনন যেটা ওদের যেটা পরিস্ফুটন সেটা সৃষ্টি হচ্ছে, কিন্তু যৌন জননটা তাদের ম্যালেরিয়ার যেটা বাহক অর্থাৎ অ্যানোফিলিসের মধ্যে, স্ত্রী অ্যানোফিলিসের মধ্যে সম্পন্ন হচ্ছে। ভারতে পাওয়া যায় এমন 4টি রেশমোথের নাম বলুন। স্যার, রেশমোথ হচ্ছে বোম্বেক্স মরি, আর অ্যানিথেসিয়া আসমিস, আর গাহেরি। স্যার, এই দুটোই মনে আসছে এখন, বাকি সাইন্টিফিক নাম দুটো মনে আছে। আচ্ছা, ধানের একটি প্রধান পেস্টের নাম বলুন। তাহলে স্যার, ইয়েলো স্টেম গুলার যেটা স্কিপোফ্যাগাস ইনসার্কুলাস। ঠিক আছে, তুমি পড়েছো ভালো, ঠিক আছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। সুস্মিতা রঞ্জিত, রেডি থাকবে সঙ্গীতা চ্যাটার্জি। নমস্কার স্যার, আমি সুস্মিতা রঞ্জিত,